আওয়ামী লীগ মারবে কিভাবে সেটা বলবেন। আপনি বলছেন আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। আপনি আপনার নিজের বক্তব্য ডিফেন্ড করবেন যে আওয়ামী লীগ যদি অপ্রাসঙ্গিক হয়, আওয়ামী লীগ তাহলে ভয়ঙ্কর হয় কিভাবে? আমি বলি আওয়ামী লীগ ভয়ানক কিভাবে হয়, আমি বলছি যে আওয়ামী লীগ তো তাদের কিছু মানুষ রেখে গেছে, তাদের মানুষ বাংলাদেশে এখন আছে না। ছাত্রদের ঘাড়ের উপর ভরসা করে এই বিএনপি এবং জামাত সন্ত্রাসের মাধ্যমে প্রমাণ করছে যে তারা এরকম নেতৃত্ব এখনো গড়ে তুলতে পারেনি। আজকেও প্রমাণ হচ্ছে যে বিএনপি এবং জামাত যদি সেদিন তাদের ওরকম নেতৃত্ব গড়ে তুলতে পারতেন তাহলে তো ওনারা রাস্তায় ডাক দিতেন। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনি কে এখানে একজন প্রমাণ দেন যে বিএনপি কিংবা জামাত যখন ছাত্র আন্দোলন চলতেছে তারা এটা স্বীকার করছে এটা আমাদের আন্দোলন? তারা তো অস্বীকার করেছে, বরং বিএনপির মহাসচিব পর্যন্ত বলেছে যে এটা আমাদের না। তো তাহলে আপনি কি আপনি যেদিন যাত্রাবাড়ির একটা রাস্তায় 22 বার আক্রমণ হয়েছে, আমি বলেছি যে এইটার সাথে সিমিলারিটি আছে 2013 সালের যুদ্ধাপরাধী বিরোধী আন্দোলনের সঙ্গে। আমি আশঙ্কা করছি যে এটা শিবিরের কাজ। এরপরে আমাকে তখন বললো যে না না এটা আমাদের কাজ না। আর আমি যখন ওই ছাত্রদের ওইটা বললাম, এটা বললো যে ছাত্রদেরকে আপনি সন্ত্রাসী বলেছেন। আমি সেদিনে বললাম না রে বাপ, আমি তোমাদের কারো সন্ত্রাসী বলে নাই। আমি বলছি কেন মেট্রো রেলে আগুন, সড়ক ভবনে আগুন, বিটিভিতে আগুন, এবং এই সেদিন আমি যে কথাগুলো বলেছিলাম আজকে 5 আগস্টের পর তারাই সেটাই স্বীকার করছে যে আমরা আগুন দিয়েছিলাম সেখানে। বিচারাধীন অবস্থায় আছে এবং এখন সেটা তারা ক্রেডিট নিচ্ছে। আসলে আমরা কিন্তু পুরো অনুষ্ঠানের প্রসঙ্গ থেকে সরে গিয়ে আমরা দেখেন আমি কেন বাধা দিয়েছিলাম স্বীকার করছে কোথায়? আমি তো অনলাইনে না ভাই আমি দেখেন এবং সাইফ, আমি আপনাদের তিনজনকেই বলি আমরা কিন্তু আজকের আলোচনা থেকে দূরে সরে গেলাম কেন দেখেন ব্যক্তিগত আলাপের কারণে। রাশেদ যে একটা ভীতি আমাদেরকে দেখিয়েছেন যে আওয়ামী লীগ চলে আসবে, মার দেওয়া হবে, ভয়ঙ্কর ব্যাপার আছে, তারপরে হচ্ছে কথাবার্তা রেকর্ড করা হচ্ছে, কিন্তু যার নাম আপনারা উচ্চারণ করেছেন তিনি এখানে উপস্থিত নাই, সেজন্য তাকে নিয়ে আমরা এই আলোচনাটা না করি, আমরা তাকে উজ্জ্বলে আলাপ করি যে ধরেন এই বিষয়গুলি রেকর্ড করা হচ্ছে, তো রেকর্ড করা নিজে একটা অন্যায়। আবার আপনারা যার নামটা ব্যবহার করছেন রাশেদ, তিনি তো অত্যন্ত আস্থাভাজন সরকারের প্রধান উপদেষ্টা, তাকে নিয়ে নিউ ইয়র্কে বেড়াতে গিয়েছিলেন। তো আপনি একটু বলবেন কি যে আস্থাভাজন লোকজন এরকম কেন বলছে? গোপন বৈঠকগুলো করেছে সেই কথাগুলো আবার তিনি রেকর্ড করেছে কিনা আমরা জানি না, আমরা এইভাবে আলোচনা করতে চাই না, রেকর্ড করা জিনিসটা ভালো না। কিন্তু আমরা কোনো জিনিসটা জানতে চাই, সেটা হলো ছোটবেলায় আমরা কবিতা শুনতাম আর কি সাহেব, যে খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, তো এখন তো বোঝা যাচ্ছে খোকা ঘুমালো পাড়া জোড়ালো আওয়ামী লীগ এলো দেশে, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। আওয়ামী লীগ কোত্থেকে আসবে? আপনি বলেছেন আওয়ামী লীগ এখন আর আলোচনার বিষয়ই না, কিন্তু রাশেদ বলছেন আওয়ামী লীগ ঢুকে পড়বে। হ্যাঁ, রাশেদ তো ওটা বললো। প্রথমত এটা আসলে আপনার সাথে আমার যদি কোনো ব্যক্তিগত আলাপ হয়, এটা আসলে বাইরে আনা বা এটা আবার বলা, এটা আসলে মোটেই সমীচীন নাই। আর ওনারা যেহেতু সিনিয়র লিডার, তাদের তো আসলে আরো ম্যাচুরিটি আসলে দেখানোর কথা। এবং মায়ের খাওয়ার যে বিষয়গুলো আসছে, যে আওয়ামী লীগ চলে আসছে, এটা রাশেদ আমার সহযোদ্ধা উনি বললেন। আবার অনেকভাবে ধরেন যে আরো অনেক মানুষই বলার চেষ্টা করে বা এই ন্যারেটিভটা আবার এস্টাবলিশ করা হচ্ছে। তখন ধরেন আপনি একটা অন্য কারো পোস্ট শেয়ার করছেন, আপনি কখন এই পোস্টটা শেয়ার করেন? যখন আপনার এটা ভালো লাগে। তা আমরা দেখি যে আনিস আলমগীর ভাইয়ের পোস্ট হচ্ছে যে ছাত্রলীগের পেজ থেকে শেয়ার হয়। না, সেটা তো ওনার হাতে কন্ট্রোলে নাই। না, তো কেন হয়? যেহেতু ছাত্রলীগের বয়ানটা সত্য কথা যে কারো পক্ষে যেতে পারে, কথাটা যখন আসছে যে কারো পক্ষে যেতে পারে, কিন্তু না আমার যদি ভালো না লাগে আমি কেন শেয়ার করব? কিন্তু অন্য কেউ শেয়ার করলে আপনি সেটা নিয়ে আপনি উষ্মা প্রকাশ করতে পারেন না। বাক স্বাধীনতার জগতে ধরেন এই মুহূর্তেই যদি আমাদের কথা কেউ শেয়ার করে, তাহলে তো আপনি কে শেয়ার করলো ওইটা দিয়ে তো তাকে আপনি বিবেচনা করতে পারেন। এটা আসলে খুবই মানে অ্যাকুরেট থাকা উচিত। হ্যাঁ, তো সরকার আমাদেরকে নিষিদ্ধ করেছে ফেসবুকের পেজগুলো নড়েচড়ে কিভাবে? ফেসবুকে যে তারা বাইরে থেকে বিভিন্ন ভাবে টাকা পাঠায়, তাহলে বাইরে থেকে শেয়ার হয়, তো বাইরে থেকে অনেক কিছু শেয়ার হয় না। এটার জন্য তো আমাদের বাইরে থেকে মানুষ অভ্যুত্থান হচ্ছে সেটা বলে না। আমাদের সাথে বসেই যদি কেউ এই জিনিসগুলো প্রচার করতে থাকে, আপনি জুলাই 23 তারিখের একটা স্ট্যাটাসের কথা না, আমরা ওখানে যাব না। না, এটা যাওয়া উচিত না, যাবেন না। না, আপনি আলোচনার বিষয়বস্তুতে থাকবেন। এটা আলোচনার বিষয়বস্তু। আপনাকে আমি যে প্রশ্ন করেছি আপনি সেই প্রশ্নের উত্তর দিবেন। জুলাইয়ের অভ্যুত্থানটা করার পরে আপনি যদি এরকম মানুষকে বারবার করে সুযোগ দেন এবং তাদেরকে বলেন যে এটা আলোচনার বিষয় না, তাহলে তো সেটা তো আসলে না, আমরা এখানে যে বিষয় নিয়ে আলোচনা করছি আপনি সেটা নিয়ে বলবেন। আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনি ওটা নিয়ে উত্তর দেন। হ্যাঁ, আমি বললাম, আমি সেটাই আমি আপনাকে এরই মধ্যে একজনের কথা বলেছি যে আমরা নাম উচ্চারণ করতে চাই না। সেটারই তো আমি কথা বলছি। আপনি যখন মাইর খাওয়ার কথা বলতেছেন, আওয়ামী লীগকে ফিরায় আনা, আওয়ামী লীগ তারা বিভিন্নভাবে তাদের বয়ান উৎপাদন করছেন, এটা কি আপনি এগ্রি করেন কিনা? বয়ান উৎপাদন করলে কি মানুষকে মারে? বয়ান দেওয়া কি অন্যায় নাকি? আপনি দেখেন মানে in a society where you are preaching
ফ্রি স্পিচ, সেখানে কেউ বয়ান দেওয়া কেউ নাকি? জায়গা বয়ান না। যে খুশি দিবে, সে কি আপনাকে মারতে আসছে? ওয়ার্ডিং আছে যে প্রুফ অফ জাস্টিফিকেশন, যখন আপনি একটা মিথ্যাকে রেগুলার বেসিসে মানে সুন্দর করে বলতে থাকেন, আপনি ধরেন যে মেট্রো রেলে উঠলেন, উঠে বলতেছেন আমি কোনোদিন মেট্রো রেলে এর আগে উঠি নাই, আজকে আমি তো উঠে- উঠি না এখনো। না না, আমি একটু কথা বলছি, আমাকে তো একটু উদাহরণ এক্সাম্পল দিতে দেন। আপনি যখন এই মেট্রো রেলে উঠে বলতেছেন যে আমি কখনো উঠি নাই কিন্তু ভালোই লাগতেছে, শেখ হাসিনা তো কিছু উন্নতি করছে। আবার আপনি পদ্মা সেতুতে ওঠার সময় যখন বলতেছেন যে মানে পদ্মা সেতু হয়েছে, এটা তো ভালোই লাগতেছে। তো এইভাবে যে আপনি পদ্মা সেতুকে ভালো বলা যাবে না। আপনি ভালো বলেন, কিন্তু আপনি তো এটার জন্য শেখ হাসিনাকে তো ক্রেডিট দিতে পারেন না। আপনি কি এটার জন্য শেখ হাসিনাকে ক্রেডিট দিবেন? পদ্মা সেতু নির্মাণের যেই ব্যয় হওয়া উচিত তার থেকে কত না না, গুণ কিন্তু যে সংস্কার এখন নির্মাণ হচ্ছে, এটা হয়েছে। ক্রেডিট কে পাবে? যারা এই যে ঐক্যমত্য কমিশনে যারা আছে, রাজনৈতিক দলগুলো আছে, তারা সবাই পাবে। ও ঠিক আছে, আপনার প্রশ্নের আমি উত্তর পেয়েছি। না, আমার কিছু প্রসঙ্গ এইবার আপনাকে আমি যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নের উত্তর দেন। না, কিন্তু আমি প্রসঙ্গটা আমার শেষ করতে হবে, নাহলে তো আসলে হলো না। আপনি নিজের প্রসঙ্গ ঠিক করবেন, আমার প্রশ্নের উত্তর দিন। ডেফিনেটলি আপনি যখন কোশ্চেন করছেন সেটা তো আমাকে উত্তর দেওয়ার সুযোগ দিতে দেন হবে। প্লিজ দেন। আমি সেটা বললাম যে আপনি যখন এরকম করে আস্তে আস্তে ডেইলি বেসিস আপনি যখন একটা মিথ্যাকে ডেইলি বেসিসে বলতে থাকেন, আপনি যখন বলতে থাকেন যে এই সরকারের যখন চলে যাবে তখন হচ্ছে যে প্রধান উপদেষ্টা যিনি ছিলেন তার বাসায়ও সেরকম ভাবে হামলা হবে, যে ছাত্র প্রতিনিধিরা আছে, কিন্তু আবার তরুণরা আছে। হ্যাঁ, তখন কি আমি হবে? ভাই বলতে হবে, হ্যাঁ, কারণ তখন আমি কি হবে? যে মানুষটা এগুলো বলে যাচ্ছে শেষ করে দিন। সেটা আমার ডিফেন্ড করতে হবে। এটা আমাকে শেষ যদি করতে না দেন তাহলে এটা দুঃখজনক। তাহলে আপনি বলেন যে আমি বলবো না। আমি কি বলতে পারি? আপনি বলেন। বিএনপি তারপরে জামাতের উপরে ভর করে ছাত্ররা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম করছে, এই বক্তব্যগুলো যখন সেই সময় বলা হয় এবং জুলাই পরবর্তী সময় ডেইলি বেসিসে আপনি যখন দেখেন যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হচ্ছে, আওয়ামী লীগ কেন আমি আপনাকে একটা মাঝখানে একটা প্রশ্ন করে আওয়ামী রাখি। লীগ কেন ভোটে আসবে না, আওয়ামী লীগ ছাড়া আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, তারপরে এই যে বাড়িঘর আগুন দেওয়ার কথা, এই কথাগুলো যদি ডেইলি বেসিসে একজন সবসময় এরকম করে প্রাসঙ্গিকতা তুলতে থাকে, বয়ান উৎপন্ন করতে থাকে, তাহলে তো অবশ্যই সম্ভাবনা তৈরি হয় যে তরুণরা তারপরে যারা আসলে অভ্যুত্থানের সামনে সারিতে ছিল তাদের মায়ের খাওয়ার অবস্থা। আসেন, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হলো 19শে জুলাই আমি রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি, আমার কাছ থেকে 10 ফিট দূরে লাঠি হাতে যাদেরকে আপনারা বলছেন মারবেন তারা উপস্থিত ছিলেন। সেখানে আপনাদের এই সরকারের উপদেষ্টাও ছিলেন, তিনিও বক্তৃতা দিয়েছেন, একজন উপদেষ্টা ছিলেন। তো আমাকেও তো ফ্যাসিস্ট বলা হয়েছে। তো আমি কি সেটার জন্য বলবো যে আমাকে ফ্যাসিস্ট বলে শেয়ার করা হয়েছে, সেই জন্য আমাকে কেউ আমি তো ভাই আপনার কথা কোনো কিছু বলছি না। না, কিন্তু বলা উচিত? আমি এটা এই প্রসঙ্গে তো আমি কথা বলছি না। আমার যেটা অ্যাকুরেট প্রশ্ন সেটা মানে মানে এটা আমি একটা প্রশ্ন করেছি আর কি। আমি বক্তৃতা দিয়েও কেমনে ফ্যাসিস্ট হলাম? না, আপনাকে তো কেউ ফ্যাসিস্ট বলা হয়নি ভাই। আচ্ছা, ঠিক আছে। আসেন আমরা মূল জায়গাতে যাই। তাহলে কে মানে আপনারা মনে করছেন যে সত্যি সত্যি এখন যে পরিস্থিতি হয়েছে তাতে এই ধরনের সম্ভাবনা দেখা দেওয়ার সুযোগ আছে ইলেকশনের আগে? হ্যাঁ ভাই, সম্ভাবনা অবশ্যই আছে। কারণ আমরা হঠাৎ করে দেখছি ঝটিকা মিছিল হচ্ছে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আবার নতুন করে মানুষ অনুপ্রাণিত হচ্ছে কিছু মানুষের দ্বারা, যারা টক শোতে আসছে, যারা আসলে বিভিন্নভাবে নিজেদের সোশ্যাল যে হ্যান্ডেল গুলো আছে সেখানে রেগুলার বেসিস যখন বলছে আপনারা বের হচ্ছে না কেন, আপনাদের তো রাইট আছে, আপনারা ভালো আওয়ামী লীগের, আপনারা রিফাইন্ড আওয়ামী লীগের। আওয়ামী লীগের ধরেন মানে শয়তানের মধ্যে কি আপনি ডেফিনেশন করতে পারেন যে ভালো শয়তান খারাপ শয়তান? শয়তান তো শয়তানই। এটার মধ্যে আবার ভালো শয়তান খারাপ শয়তান এগুলার যে একটা বয়ান উৎপাদন করা হচ্ছে, এটার মাধ্যমে তো ইজিলি মানুষ তো যারা আসলে বাইরে আছে বা একসাথে আছে, গোপালগঞ্জের মতো জায়গাগুলোতে যারা আসলে লুকিয়ে আছে যেসব সন্ত্রাসীরা, তাদের তো আবার টাকা মানে টাকা পাঠানো হচ্ছে, এবং তারা কিছু এরকম সিভিল সোসাইটির কিছু মানুষকে রাখতেছে যারা বিভিন্ন জায়গায় টক শোতে বলেন আমাদের সাথে ঘোরাফেরা করে এই বয়ানগুলো উৎপাদন করছে। তো এর মাধ্যমে তো আওয়ামী লীগ অবশ্যই ফিরে আসার কিন্তু সম্ভাবনা ধরেন তৈরি হয়। এই যে এই অর্থের লেনদেন হচ্ছে কিংবা বাইরে থেকে টাকা পয়সা আসছে, এগুলা যদি জানাই যায় তাহলে সরকার সেগুলো বন্ধ করছে না কেন? এই যে ভাই আমি স্ট্যাটাসের কথা বলতেছি, আমি স্বাধীনভাবে একটা প্রসঙ্গ উল্লেখ করছি, আপনি আমাকে থামাই দিচ্ছেন। আমি আপনাকে থামিয়ে দেই নাই, কিন্তু আমি আপনি এই আপনাকে প্রসঙ্গগুলো বলেছি, উল্লেখ করতে দিচ্ছেন। আমি আপনাকে আপনি বলেছি বলছেন যে যে অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমার কোশ্চেনের বাইরে আপনি কথা বলতে পারবেন আমরা না। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই স্পষ্ট করেছিলাম যে কোনো ব্যক্তিকে আমরা ভাই আমি এখানে সরাসরি ব্যক্তি আক্রমণ আক্রমণ করব করছি না, এখানে জুলাই কোশ্চেনের কথাগুলো বলছি, এখানে কোনো ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো আচ্ছা ঠিক সম্পর্ক আছে, নেই, তো ব্যক্তিগত আমরা কোনো উত্তর সম্পর্ক পেয়েছি, আমরা এখন মামুন সাহেবের কাছে যেতে চাই। এবার তো